সে মেন্টাল সবাই জানে। কেন সে ওকে নর্মাল ডিউটি থেকে আবার এত সে ভিআইপি জায়গায় ডিউটি দিল 8 ঘন্টা পর 8 ঘন্টা, কেন অস্ত্র দিল কেন গুলি দিল? মানসিক রোগী জেনেও অস্ত্রসহ কাউসারকে ডিউটিতে পাঠালো কে? প্রশ্ন মায়ের খতিয়ে দেখা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে কর্মব্যস্ত শেখ হাসিনা, মোদীকে বিশেষ আমন্ত্রণ। রাহুল প্রিয়াঙ্কাকে নিয়ে সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ, ভুটান থেকে বিদ্যুৎ আনার আগ্রহ। ভারতের নতুন সরকারের কাছে জনপ্রত্যাশা জানালেন মির্জা ফখরুল। প্রতিষ্ঠা বার্ষিকীতে সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। ভারী বৃষ্টিতে সিলেটের চামিলিবাগে টিলা ধস, 3 জনের লাশ উদ্ধার। কক্সবাজারের আধিপত্য বিস্তার নিয়ে 3 রোহিঙ্গাকে হত্যা। এবং বিশ্বকাপে রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে সুপার 8-এর পথ সহজ করতে যায় টাইগাররা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একে স্টেট বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। রাজধানীর গুলশানে সহকর্মীকে গুলি করে হত্যা করা পুলিশ সদস্য কাউসার আহমেদ মানসিক রোগী, তা আগে থেকেই জানত পুলিশ বিভাগ। 10 বছরেরও বেশি সময় ধরে তার চিকিৎসার সব দায়িত্ব পালন করছিল পুলিশ বিভাগ। এজন্য সব জেনে শুনে তাকে অত্যাধুনিক অস্ত্রসহ স্পর্শকাতর এলাকায় ডিউটিতে কারা পাঠিয়েছে এ প্রশ্ন তুলেছেন কাউসারের মা। দেশ টিভিকে তিনি বলেন, তাকে শুরুতে লাঠি দিয়ে ডিউটি করানো হতো, অস্ত্র দেয়া হয়েছে এটা তারা জানতেন না। ইনফার রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাত 11:30 রাজধানীর কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে ডিউটিতে ছিলেন পুলিশের 2 সদস্য। হঠাৎই একজন আরেকজনের দিকে অস্ত্র তাক করে গুলি ছুটতে শুরু করে। ব্রাজিলে তৈরি অত্যাধুনিক সাবমেশিন গান SMT-9 এর পুরো ম্যাগাজিনের 30 রাউন্ড গুলি এক ট্রিগারেই খালি করেন কনস্টেবল কাউসার। মাত্র 22 সেকেন্ডের মধ্যেই 38 রাউন্ড গুলি করে সব শেষ করেন কাউসার। পুলিশ সদস্য কাউসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। 2005 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। এরপরই আসক্ত হয়ে পড়েন মাদক সেবনে। চাকরির 5 বছরের মাথায় 2010 সালের দিকে কাউসারের মানসিক সমস্যা দেখা দেয়। 14 বছর ধরেই চলছে তার মানসিক রোগের চিকিৎসা। চাকরিতে ঢোকার পরে অসৎ যে সমস্ত সহকর্মীরা আছে তাদের সংস্পর্শে গিয়ে সে মাদকাসক্ত হয়ে যায় এবং তার ফলশ্রুতিতে সে 2010 সালে মানসিক রোগী হয়ে যায়। যখন এটা করতে হতো ডিপার্টমেন্টকে পাবনায় থুয়ে আসতো, 1 মাস 1.5 মাস 2 মাস ট্রিটমেন্ট হতো, স্বাভাবিক অবস্থায় আবার পাঠিয়ে দিত। কাউসারের মা মবিয়া খাতুনের প্রশ্ন, তাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাচ্ছে পুলিশ বিভাগ। জেনে শুনে একজন মানসিক রোগীকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুরুত্বপূর্ণ স্থানে ডিউটিতে পাঠালো কে? আমার এইটাই সরকারের কাছে দাবি, সে মেন্টাল সবাই জানে। কেন সে ওকে নর্মাল ডিউটি থেকে আবার এত সে ভিআইপি জায়গায় ডিউটি দিল 8 ঘন্টা পর 8 ঘন্টা, কেন অস্ত্র দিল কেন গুলি দিল? আমার এটাই দাবি। এলাকাবাসীরা বলছেন, ছোটবেলায় থেকেই শান্ত প্রকৃতির ছিলেন কাউসার। ছাত্র হিসেবেও ছিলেন মেধাবী। তার কোনো খারাপ কর্মকাণ্ড চোখে পড়েনি তাদের। কাউসার একটা ভালো ছেলে, কাউসার কোনোদিন খারাপ ব্যবহার করেনি আমার সাথে। কাউসার খুব ভালো ছেলে, আমরা জানি। রোগ ধরা পড়েছে 2010 সালে। ছুটি চাষি মেন্টাল হলো, ওই ভাঙচুর করে, ওর আশেপাশে আমরা কেউ ঘিরতে পারিনি। সর্বশেষ কাউসারের মানসিক সমস্যা প্রকট রূপ ধারণ করে 2018 সালে। এরপর সুস্থ হয়ে আবারও কর্মক্ষেত্রে যোগদান করেন। ডিপার্টমেন্টেও সবাই তাকে পাগলা কাউসার নামেই ডাকতেন। কাউসারের ছোট ভাই আশিকুর রহমান বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সহকর্মী পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যার কি মোটিভ থাকতে পারে? এই ঘটনায় বাহিনীর কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পারিবারিক সমস্যা থাকতে পারে, তবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এছাড়া এমপি আনার হত্যায় তদন্তের পরে অনেকেই গ্রেফতার হতে পারেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। শনিবার রাতে রাজধানীর গুলশান বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্ব পালনকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছ থেকে গুলি করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর তদন্ত হচ্ছে। জানান, কনস্টেবল কাউসার আহমেদকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটার জন্য একটা কমিটি হয়েছে এবং মামলা হয়েছে,
সে এখন রিমান্ডে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমার মনে হয় তদন্তের পরে আপনাদের সঠিক ঘটনা, এখন আমরা যেটাই বলবো অনুমান ভিত্তিক কথা বলবো কিংবা কেউর প্রতি শুনে কথা বলবো, তদন্ত শেষেই আপনাদের সম্পূর্ণ জিনিসটা আমরা বলতে পারবো। এখন পর্যন্ত যা শুনেছি হয়তো তার পারিবারিক কোনো অসুবিধা থাকতে পারে, হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে। এই ঘটনায় পুলিশ বাহিনীর কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আমরা এর মূল মোটিভটা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কি করণীয় সবগুলি নিয়ে আমরা বসে এটা দেখব যে আমাদের কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখব, সবকিছুই দেখব। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের পরই সবকিছু প্রকাশ করা হবে। তদন্তটা শেষ হোক, আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তি থাকায় এমপি আনার হত্যায় জড়িতদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার ব্যাপারে পদক্ষেপ নিতে পারবে ভারত। তারা নিশ্চয়ই আনবেন তাকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দিল্লিতে কর্মব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নতুন সরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। আর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সোনিয়া গান্ধী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। এইসব বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ও সম্পর্ক উন্নয়নে আলোচনা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাহমুদ হাসানের রিপোর্ট। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথের আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত সাক্ষাতে। এ সময় নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান বঙ্গবন্ধু কন্যা। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। সোমবার ভারতের মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় দুই দেশের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এটিও সৈন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক, সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তার পুত্র ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়া দিল্লিতে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিং। এ সময় দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করেন তারা। কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে। কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরে দিল্লিতে অবস্থানরত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাতে বসেন শেখ হাসিনা। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে নতজানু ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে মর্যাদা দিবে ভারতের নতুন সরকার, এমন আশাবাদও জানান তিনি। সাবিরা মজুমদারের রিপোর্ট। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষক দল আয়োজিত এক সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, উন্নয়ন আর প্রকল্পের আড়ালে লুটপাট করছে আওয়ামী লীগ। সরকারের দেয়া নতুন বাজেটকে লুটপাটের বাজেট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনেকে বলবে এত উন্নয়ন করছে, মেগা প্রজেক্ট হচ্ছে, এত ফ্লাইওভার,
সবকিছু, কিন্তু সেই সঙ্গে যদি এই ফ্লাইওভার মেগা প্রজেক্ট থেকে তারা কত মেগা পাচার করেছে, চুরি করেছে, ক্রয় ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের পাটের বাজেট। এই ইনফ্লেশন আজকে অনেক পর্যায়ে গেছে, মানুষের সবকিছু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ভারতের নতুন সরকারের প্রসঙ্গ টানেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে মর্যাদা দেবে ভারতের নতুন সরকার বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরও একটি আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ, এমনটাই জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগরের এমপিদের সাথে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি। জানান, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলটির হীরক জয়ন্তী সামনে রেখে ঢাকার মেয়র এবং জেলা ও মহানগরের এমপিদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। বিদেশি দূতাবাস এবং সব দলকেও আমন্ত্রণ জানানো হবে। আমরা সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এই ৭৫ বছর যে উৎসব, এটা আমরা উদযাপন করব। বিভিন্ন দূতাবাসে তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো, এটা আমাদের ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠান ঘিরে ভারত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন বলে জানান ওবায়দুল কাদের। কম সময়ের মধ্যে বড় কিছু আশা করার একটু সময় তো লাগে, কথাবার্তা বলতে হবে। তারপরে তাদের বৈঠক আছে, সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনারা জানতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত তার ভারত সফর। ২৩ জুন সকালে বঙ্গবন্ধু ভবনে হীরক জয়ন্তীর কর্মসূচি উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যা আরো থাকছে। সাবেক সেনাপ্রধান আজিজের ২ ভাইয়ের পাসপোর্ট ও এনআইডি জালিয়াতির খোঁজে দুদক, তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি। সিলেটের চামিলিবাগে টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে নগরীর মেজর টিলার চামিলিবাগ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আরও ৩ জনকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেলে। টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারী বৃষ্টিতে সোমবার ভোর ৬টায় সিলেট নগরীর ৩৫ নং ওয়ার্ডের চামিলিবাগ এলাকায় পাহাড়ের টিলা ধসে একটি আধা পাকা ঘরের উপর পড়ে। এ সময় ঘরে থাকা ২ পরিবারের বেশ কয়েকজন মাটি চাপা পড়েন। অনুমান ৫০০ ফুট দূরে টিলাটা চলে আসছে, অনুমান ৫০০ ফুট, এবং এরা স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে উদ্ধার কাজে অংশ নেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে মাটি চাপা পড়াদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি। এক পর্যায়ে দুপুরে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনাবাহিনী। দুপুর 12:30টায় করিম শামিমা দম্পতি সহ তাদের 2 বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা হয় সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে তারা বেঁচে নেয়। রাতটার সময় আমার নাতি, আমার বুড়ি, আমার দামা আহত অবস্থায় উদ্ধার করা হয় মাহমুদ বাবুল বাচ্চু নামের আরও 3 জনকে। পরে তাদের পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আবহাওয়া অফিসের তথ্য মতে রোববার রাতে সিলেটে 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন 3 ঘন্টায় 221 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা গুলি করে 3 রোহিঙ্গাকে হত্যা করেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও 3 জন। ভোররাতে উখিয়ার 4 নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের F ব্লকে এই ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আর্ম পুলিশ জানায়, ভোরে আধিপত্য বিস্তারের জেরে বিবদমান রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও RSOর মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত 2 জনকে হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয় তাদের। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। এবার মিনিস্টার গুগল টিভি T20 বিশ্বকাপ প্রসঙ্গ। T20 বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে সুপার 8-এর পথে এগিয়ে যেতেই মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে প্রথম 2 ম্যাচে জয় পাওয়া সাউথ আফ্রিকার লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। রিফাত আঞ্জুমের রিপোর্ট। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। সুপার 8-এর পথ সহজ করতে টাইগারদের সামনে এবার সাউথ আফ্রিকা। লঙ্কানদের বিপক্ষে জয় আত্মবিশ্বাস দেবে দলকে, তবে টপ অর্ডারের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তা কাটেনি। এ ম্যাচে টপ অর্ডারে ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। বোলিং বিভাগ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের। শ্রীলঙ্কা বিপক্ষে বোলাররা জানান দিয়েছে তাদের সামর্থ্য কতটুকু। টপ অর্ডার স্কোরবোর্ডে রান তুলতে পারলে রিশাদ, মুস্তাফিজ, তাসকিনরা ভালো কিছুর আশা করতেই পারেন। হেড কোচ হাথুরু সিংহে সেই আশাই করছেন। এই উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো, ম্যাচে 2 দলকেই সমান সুবিধা দেবে। সাউথ আফ্রিকার বোলিং আক্রমণ খুব ভালো, আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। অন্যদিকে সাউথ আফ্রিকার পরিস্থিতি পুরোটাই ভিন্ন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ 1 পা দিয়ে রেখেছে। বাংলাদেশকে হারিয়ে কাগজে কলমে সেটাও নিশ্চিত করতে চায় প্রোটিয়া। বাংলাদেশ সত্যি খুবই শক্তিশালী প্রতিপক্ষ, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমরা এখানে 2টো ম্যাচ খেলেছি, তাই পরিকল্পনা সাজাতে সুবিধা হবে। কিভাবে ব্যাটিং করতে হবে সেই পরিকল্পনা সাজাতে পারবো। 140 ভালো স্কোর হবে এবং সেটা বোলারদের জন্য ডিফেন্ড করতে সুবিধা হবে। মাঠে নামার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাসাউ কাউন্টির উইকেট, তাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে 2 দলকেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ভারত সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। দর্শক, ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটা দেখানোর চেষ্টা করেছি। শুধু ভর্তি রোগী নয়, হাসপাতালের আউটডোরে চিকিৎসা নেওয়া রোগীদের তথ্য চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলুর তাপস। সোমবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে এ কথা জানান তিনি। বলেন, গেল বছরের অভিজ্ঞতা থেকে এবার বছর জুড়ে মশার বিস্তার রোধে পদক্ষেপ নেওয়া হবে। পর্যায়ক্রমে সব সরকারি হাসপাতাল, থানা, শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্রাশ প্রোগ্রাম চলবে বলেও জানান মেয়র। আমরা কিন্তু মৌসুমের মহানগরী গত বারগুলোতে লক্ষ্য করেছি যে যারা বহির্বিভাগে এসে চিকিৎসা নিয়ে যাচ্ছে তাদের তথ্যটা আমরা পাচ্ছি না।
আমরা এবার বলছি যে সেই তথ্যটাও যেন আমরা পাই, সেই তথ্যটাও যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয়ে সেই রোগীর ঠিকানাটাও যেন আমরা পাই, তাহলে আমরা সেই রোগীর ঠিকানাতেও আমরা যেতে পারবো। আমরা কাজ করতে চাই, আমরা প্রত্যেকটা ঘরে যেতে চাই। আমাদের কাছে এটা বিবেচ্য না যে 100টা ঠিকানা পাই আর 1000 ঠিকানা পাই। আমরা 1000 ঠিকানা পেলেও আমরা সেটাকে নির্মূল করার মতো সক্ষমতা আমরা অর্জন করেছি, আমরা করতে চাই। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি বিচে ছুরিকাঘাতে নিহত গার্মেন্টস কর্মী মনিরুজ্জামান রাফি হত্যার ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়। সোমবার এ নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। হত্যাকাণ্ড পরিকল্পিত না হলেও কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার কথা জানান উপ পুলিশ কমিশনার। রোববার ভোরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি বিচে রাফি হত্যাকাণ্ডের ঘটনায় পতেঙ্গা থানায় বাদী হয়ে মামলা করে নিহতের মা। একটা তাৎক্ষণিক সৃষ্ট একটা ঘটনা, দুই পক্ষ ঝগড়া করেছে এবং তাদের কাছে এক পক্ষের কাছে ছুরি ছিল এবং তারা সেই ছুরি দিয়ে অন্য পক্ষের যে মনিরুজ্জামান রাফি সেই ছেলেটাকে আঘাত করে ওখানেই কি মৃত্যু করে। আসলে সে যখন হাসপাতালে নিয়ে যায় তাকে, ও মোটামুটি সে মৃতই ছিল, এটা ধরে নেওয়া যায়। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71 সদস্যের নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি অনেক হেভিওয়েটের, রাখা হয়নি কোনো মুসলিম এমপিকেও। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির তথ্য নিশ্চিত হতে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা জানান দুদক চেয়ারম্যান। এ সময় দুর্নীতি দমনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মাঝারুল ইসলাম। দুর্নীতি নিয়ন্ত্রণে ভূমিকার জন্য সাংবাদিকদের প্রশংসা করলেও সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিষয়ে দুদক কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে সৃষ্টি হয় এমন পরিস্থিতি। আজিজের সমস্যাটা কি? কি সমস্যা বলেন? আজিজের সমস্যাটা কি? আপনি প্রশ্ন করেছেন, বলেন। এর কিছু পর তিনি জানান, সাবেক সেনাপ্রধানের বিষয়ে এক আইনজীবীর দেওয়া চিঠির প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে দুদক। আজিজের বিষয়টা যেটা একজন অ্যাডভোকেট দিয়ে গেছে, আমেরিকা যে স্যাংশন দিছে ওইটার ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়ার যে অ্যাডভোকেট দিয়ে গেছে, ওখানে অভিযোগ হলো তার 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর 2 হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে। সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিচ্ছি। এর আগে বেনজির ও তার পরিবার কোথায় আছে, কোথা থেকে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে দুদক চেয়ারম্যান জানান, তার এক প্রতিনিধি দুদকে চিঠি পৌঁছে দিয়েছেন। জনগণকে আপনার ড্রপ করে গেছে আবেদনটা। এখন আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওইটা বিবেচ্যের বিষয় না। আমাদের বিষয় হলো যে প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়। শতকরা 100 জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময়। তার আবেদনটা আমাদের বিবেচনা গ্রহণ করব কি করব না ওই ব্যাপারে আমরা এখন আলোচনায় আসি না। এ সময় সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাগিদ দেন দুদক চেয়ারম্যান। এর আগে 2020 ও 2021 সালে দুর্নীতি বিরোধী প্রতিবেদনের জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন কমিশন চেয়ারম্যান। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে 12 জন সাংবাদিক এ পুরস্কার পান। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।